বড় দাগে যে কাজ আছে মার্কেটের যে সার্ভাইলেন্স মনিটরিং সেইখানে আমাদের প্রথমেই যে আমাদের পর্যবেক্ষণ যে তিনটা ক্ষেত্রে মানব সম্পদ, প্রক্রিয়া বা প্রসেস এবং টেকনোলজি বা প্রযুক্তি, এই তিনটা ক্ষেত্রে আমাদের ভীষণ দুর্বলতা আছে। আমি যদি প্রথমে পিপলের ক্ষেত্রে আসি, যে আমাদের মানব সম্পদ ঢাকা স্টক এক্সচেঞ্জ, আমরা যখন দেখলাম যে এই ঢাকা স্টক এক্সচেঞ্জ একটা স্টক এক্সচেঞ্জ, দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ, সেখানে একজনও আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট নাই। এটা আমাদের জন্য হতাশা এবং বিস্ময়ের ব্যাপার ছিল। তো আমরা এই মুহূর্তে কাজ করছি, আপনারা শুনে মানে আশাবাদী হবেন যে এখানে আমরা যে মানব সম্পদের উন্নয়নে একটা হচ্ছে রিক্রুটিং অফ দ্য রাইট কম্পিটেন্ট অ্যান্ড এক্সপেরিয়েন্স পিপল, আর একটা হচ্ছে তাদেরকে কিভাবে আমরা আরো বেশি দক্ষ করব, আরো বেশি কার্যকরী করব, যে তাদের যে একটা যে পারফরমেন্স বেসড ইনসেন্টিভ, সেটা নিয়ে আমরা কাজ করছি। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা দেখেছি বিশেষ করে আমাদের সার্ভেলেন্স ডিপার্টমেন্টে এখানে কোনো রোটেশন নাই, যে একজন যদি ওই ডিপার্টমেন্টে একবার ঢুকে সে দীর্ঘদিন ওখানেই থাকে, বেশিরভাগ ক্ষেত্রে সেখান থেকে আর ট্রান্সফার হয় না। সেটা অনেক সময় একটা আনহোলি রিলেশনশিপ বিটুইন দ্য ইনসাইড ঢাকা স্টক এক্সচেঞ্জ অ্যান্ড আউটসাইড ইনভেস্টার অর ট্রেড হোল্ডার হয়ে যাওয়ার সুযোগ তৈরি করে। সেইখানে আমরা বলছি যে এভরি ইয়ার 30% of the resources from the monitoring and surveillance department will be transferred to other departments. সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা 3 বছরের মধ্যে কমপ্লিটলি নতুন একটা জনসম্পদ চলে আসবে। আর একটা হচ্ছে যে এখানে যে আমাদের কিছু রিস্ক বেসড প্রসেস অ্যাপ্রোচ আছে, সেখানে আমরা চেষ্টা করছি একজন এক্সটার্নাল কনসালটেন্ট নিয়ে আমরা যাতে সেখানে আরো বেশি পলিসিগত পরিবর্তনগুলো আনতে পারে। প্রসেসের ক্ষেত্রে যদি আসি, আমরা প্রথমে যেটা দেখেছি যে আমাদের এই মুহূর্তে সার্ভাইলেন্স বা মনিটরিংটা ভীষণভাবে ইন্ডিভিজুয়াল ডিসক্রিপশনের উপর নির্ভর করে। আমরা চেষ্টা করছি কিভাবে ইন্ডিভিজুয়ালের ডিসক্রিপশন কমিয়ে এনে বেশিরভাগ ক্ষেত্রে নীতি এবং প্যারামিটার ড্রিভেন করতে পারি তাদের এই সার্ভেলেন্স অ্যাক্টিভিটি, যাতে আমরা অনেক সময় শুনি যে অনেককে ছেড়ে দেওয়া হচ্ছে, অনেককে টার্গেট করা হচ্ছে। তো এই ঘটনাটা যাতে যথাসম্ভব কমিয়ে আনা যায়, আমরা প্যারামিটার ড্রিভেন করছি। সেকেন্ড হচ্ছে রিস্ক বেস। আমরা দেখছি যে আমাদের যে মনিটরিং অ্যাক্টিভিটি আছে, কোন ট্রেনে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি আছে বা কোন পাবলিক লিস্টেড কোম্পানিতে আমাদের এনহ্যান্স ডিউ ডিলিজেন্স করতে হবে, আমাদের এর মধ্যে রিস্ক বেসড অ্যাপ্রোচ নাই। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে একটি ট্রেন বা একটি পাবলিক লিস্টেড কোম্পানিতে আমরা যখন কোনো ইন্সপেকশন করছি, যে সময়ে যত দিনে আমরা সেখানে ফিরে যাচ্ছি তার মধ্যে বড় ঘটনা ঘটে যাচ্ছে, আমরা সেটা দেখতেও পাচ্ছি না। তো আমাদের একটা রিস্ক বেসড অ্যাপ্রোচে যা পন্থা প্রক্রিয়ায় আছে এই মুহূর্তে। আরেকটা হচ্ছে আপনারা দেখবেন যে বাংলাদেশ ব্যাংকে দুই ধরনের সার্ভেলেন্স আছে, একটা অফসাইট, একটা অনসাইট। তো আমাদের অফসাইট সুপারভিশনটা ভীষণভাবে দুর্বল। এইটা আমরা কিভাবে আরো শক্তিশালী করা যায়, যার ফলে আমাদেরকে অন দ্য ফিল্ড যেই সবকিছু দেখতে হবে তা না, কিভাবে রিপোর্টিং সিস্টেমটাকে আরো শক্তিশালী করা যায় সে নিয়ে আমরা কাজ করছি। আমরা দেখেছি যে আমাদের যে রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আছে ঢাকা স্টক এক্সচেঞ্জের, সেটি কখনো ইন্টারনাল অডিট বা এক্সটার্নাল অডিটের আওতার মধ্যে আসে না। এটি আমাদেরকে ভীষণভাবে অবাক করেছে। সাধারণত বাংলাদেশ পৃথিবীর কোনো স্টক এক্সচেঞ্জেই রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টকে ইন্টারনাল অডিটের বাইরে রাখা হয় না। কেন আমাদের এখানে এটা হচ্ছে আমাদের জানা নেই, বাট আমরা এটা আমাদের বলে অলরেডি করা হচ্ছে, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ইন্টারনাল অডিট উইল অলসো অডিট দ্য রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। সেখানে কিছু সেন্সিটিভিটি থাকে, সেটাকে মাথায় রেখে। আর একটা বিষয় হচ্ছে যে আমরা দেখছি যে আমাদের মার্কেটে যে স্পেকুলেটিভ বিহেভিয়ারটা, আমাদের যেহেতু বহুত রিটেইল ডোমিনেটেড মার্কেট, সেইখানে বিভিন্ন ধরনের ম্যানিপুলেটর এই যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিভিন্ন ধরনের স্পেকুলেটিভ ইনফরমেশন মার্কেটে বিতরণ করছে, যার ফলে আমাদের ছোট ছোট ইনভেস্টররা যাদের মার্কেট সম্পর্কে ধারণাই নাই, তারা প্রতারিত হচ্ছে।
বাট এট দ্য সেম টাইম যারা আমাদের মার্কেটে অ্যানালিস্ট, আমাদের বিভিন্ন পোর্টফোলিও আর আমাদের যারা ফান্ড ম্যানেজার, তারা কিন্তু কোনো ধরনের, আমরা বাইরের দেশে যেরকম দেখছি যে কোনো একটা শেয়ার প্রাইসের আপার লিমিট, ইন্ডিকেটিভ লিমিটগুলো, আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড, বা হচ্ছে যে বাই সেল ট্রিগার পয়েন্ট, এইগুলো আমাদের অ্যানালিস্টদের কাছ থেকে আসছে না। কারণ হচ্ছে যে কারেন্ট যে রেগুলেশনটা আছে তার মধ্যে এমন কিছু জটিলতা আছে যার ফলে ওনারা সেইখানে মার্কেটে দিতে পারছেন না, যে ইন্ডিকেশনগুলো দিতে পারছে না, যার ফলে ম্যানিপুলেটররা সেই জায়গাটা স্টার্ট করে নিয়েছে। তা আমরা চেষ্টা করছি যে অ্যানালিস্টদের রোলটাকে এই ক্ষেত্রে অ্যাক্টিভেট করা। টেকনোলজির ক্ষেত্রে যেটা বলতে, ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রায় 100 কোটি টাকা আমাদের অ্যানুয়াল বাজেট টেকনোলজিতে, বাট তার মাত্র 2% আমরা সার্ভেলেন্সের জন্য ব্যবহার করি। তো আমরা যে সিস্টেমটা এখন ব্যবহার করি সেটা ভীষণভাবে হচ্ছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ কেন্দ্রিক, বাট আধুনিক যে সার্ভেলেন্স সিস্টেমটা সেটা কাজ করে মোর একটা ফ্রন্ট এন্ড। তো আমাদের ব্রোকারদেরকে কিভাবে আমরা সলিউশন তৈরি করতে পারি সেটা আমরা চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে সেন্ট্রাল অ্যান্ড ন্যাসডাকের সাথে কাজ করছি যে আমাদের ট্রেড ইঞ্জিনটাকে চেঞ্জ করা, সেই সাথে সার্ভেলেন্স সলিউশনটাকে যুগোপযোগী করা, সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা আইপিও প্রসেসটাকে ফুল ডিজিটাইজেশন কিভাবে করতে পারি সেটা নিয়ে কাজ করছি। ওএমএস এবং ব্যাক অফিসটাকে পুরাটা ক্লাউড বেস করে আমরা কিভাবে আমাদের সার্ভিসটাকে আরো ইফেক্টিভ, এফিশিয়েন্ট এবং লো কস্টে আনতে পারি সেটা নিয়ে আমরা কাজ করছি। সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের লোকাল নলেজ ট্রান্সফার, যে কোনো বড় টেকনোলজি আমরা নিচ্ছি, বাট আমাদের যে অভ্যন্তরীণ যে রিসোর্স আছে তারা বা আমাদের মার্কেট ইন্টারমিডিয়েটরা সেই টেকনোলজিটার ব্যবহারটা সর্বোত্তমভাবে কিভাবে করা যায় সেটা করতে পারছে না। তো আমরা আশা করছি যে আমাদের কৃষি ব্যবস্থাপনায় এই যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেটি মানে একদিনে হবে না, বাট কিছু আছে হয়তো আমরা এই বছরের মধ্যে দেখতে পাবো। আপনারা অলরেডি দেখেছেন যে মার্কেটে এই মুহূর্তে অন্তত ম্যানুফ্যাকচারিং, ইনসাইডার ট্রেডিং এগুলো অনেকাংশে কমে এসেছে। আমরা আশা করছি যে এই কাজগুলো করতে পারলে মার্কেটে ম্যানিপুলেশন, ইনসাইডার ট্রেডিং এইগুলা বহুলাংশে কমে আসবে এবং আস্থা ফিরে আসবে। তো আস্থা যদি ফিরে আসে মার্কেটও ঘুরে দাঁড়াবে, এটি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আপনারা আমাদের উপরে আস্থা রাখতে পারবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।